একাত্তরের বাংলাদেশের কোনো প্রতিনিধির কাছে নয়, পাকিস্তান আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। কিন্তু এরপরও সদ্যস্বাধীন এই দেশ তারা দখলে রাখতে পারেনি। খুব দ্রুতই বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয় ভারতের সেনারা। আবার এখনও অনেক সময় অখণ্ড ভারতের স্লোগান শোনা যায়, সীমান্তে বাড়ে উত্তেজনা। তারপরও কখনো বাংলাদেশ দখলে আগ্রহ দেখায় না তথাকথিত পরাশক্তি ভারত। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথাই বারবার বলে তারা, কিন্তু কেন ক্ষুদ্র আয়তনের বাংলাদেশকে সমীহ করে চলে বিশাল আকৃতির ভারত? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের পর ভারত কেন ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিল, কেন ভারত তার হায়দ্রাবাদ মডেল বাংলাদেশে প্রয়োগ করতে পারল না, এবং কেন আজও পাকিস্তানের পারমাণবিক এবং সামরিক শক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এই সব অজানা সমীকরণ জানতে আমাদের সঙ্গেই থাকুন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়। আমরা প্রায়ই 1971-এর বিজয়গাথা শুনি, কিন্তু যুদ্ধের ঠিক পরবর্তী দিনগুলোতে যে কূটনৈতিক এবং সামরিক দাবার চাল শুরু হয়েছিল তা মূলধারার আলোচনায় খুবই কমে আসে। 1948 সালে ভারত অপারেশন পোলার মাধ্যমে হায়দ্রাবাদ দখল করেছিল। অনেক বিশ্লেষক মনে করেন 1971 সালে ভারতের একটি অংশের পরিকল্পনা ছিল বাংলাদেশকেও দীর্ঘমেয়াদে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ঢাকা দখলের পর ভারত কেন বেশি দিন অবস্থান করতে পারল না? ইতিহাসবিদদের একাংশ মনে করেন ভারত স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে গিয়েছিল, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। বাস্তবে সেই সময় যদি পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী শক্ত অবস্থানে না থাকতো, তবে আজকের বাংলাদেশের মানচিত্র হয়তো অন্যরকম হতে পারত। বাংলাদেশ সম্ভবত পরিণত হতো ভারতের পরাধীন রাজ্যে। মুক্তিযুদ্ধ পরবর্তী দিনগুলোতে ঢাকা দখলে রাখার ভারতের সবচেয়ে বড় ভয় ছিল পাকিস্তান তার শক্তির সিংহভাগ পশ্চিম সীমান্তে মোতায়েন রেখেছিল। পূর্ব ফ্রন্টে মানে বাংলাদেশের যুদ্ধ হেরে গেলেও পশ্চিম ফ্রন্টে তখনও তারা ছিল অজেয়। তাই ভারত জানত তারা যদি বাংলাদেশের দীর্ঘস্থায়ী অবস্থান নেয় তা পাকিস্তান ভালোভাবে মেনে নেবে না। ভারতের নীতি নির্ধারকরা জানতেন ঢাকা দখল করে সেখানে স্থায়ীভাবে বসে থাকলে পাকিস্তান পশ্চিম দিক থেকে ভারতের পাঞ্জাব এবং কাশ্মীর সীমান্তে মরণপণ আঘাত হানবে। এই টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের ভীতি ভারতকে দ্রুত সময়ে ঢাকা ছাড়ার অন্যতম প্রধান কারণ ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তান কূটনৈতিকভাবে সংগঠিত হচ্ছিল। 1972 সালের সিমলা চুক্তির দিকে তাকালে দেখা যায় পাকিস্তান তার 93,000 যুদ্ধবন্দীকে ফিরিয়ে নেওয়ার ভারতকে অনেকটা আন্তর্জাতিক চাপে ফেলে দেয়। জুলফিকার আলী ভুট্টো অন্তত চতুরতার সাথে কূটনৈতিক লড়াই চালিয়েছিলেন যাতে ভারত বাংলাদেশের দীর্ঘমেয়াদে জেগে বসতে না পারে। আর ভারতও বুঝতে পেরেছিল বাংলাদেশে অবস্থান করলে তারা মুসলিম বিশ্বের চিরশত্রুতে পরিণত হবে এবং একই সাথে পাকিস্তান সীমান্তে যুদ্ধের ঝুঁকি সবসময় থেকেই যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন যুদ্ধ করার জন্য ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করে সেখানে অবস্থান করেছিল, আর বাংলাদেশও ছিল নবীন একটি দেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পরও কি বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত থাকতে পাকিস্তানের উপর নির্ভরশীল রয়ে গেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। সামরিক সক্ষমতা ও ভারতকে চাপে রাখার শক্তির মাধ্যম বাংলাদেশকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। রাজনৈতিক বিশ্লেষকরা এক ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য বলেন। ভারতের সামরিক বাজেটের প্রায় 70% ব্যয় হয় পাকিস্তান এবং চীনা সীমান্তে ঘিরে। পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক অস্ত্র এবং শক্তিশালী বিমান বাহিনী ভারতকে সবসময় একটা ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে থাকতে বাধ্য করে। যদি পাকিস্তান নামক এই সামরিক শক্তিটি না থাকতো, তবে দক্ষিণ এশিয়ার ভারতের একাচ্ছত্র আধিপত্য ঠেকানোর মতো কেউ থাকতো না। ইতিহাস বলে, যখনই কোনো অঞ্চলে একটিমাত্র দেশ অতি শক্তিশালী হয়ে ওঠে, তখন প্রতিবেশী ছোট দেশগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।
পাকিস্তানের সামরিক উপস্থিতি ভারতের বিশাল সেনা শক্তিকে উত্তর ও পশ্চিমে আটকে রেখেছে, যা পরোক্ষভাবে বাংলাদেশের উপর ভারতের বড় কোনো সামরিক হস্তক্ষেপের সুযোগ কমিয়ে দেয়। তবে তার মানে এই নয় যে বাংলাদেশ পুরোপুরি নিরাপদ। ভারতের অখণ্ড ভারততত্ত্ব কিংবা নেপাল ভুটানের উপর তাদের নিয়ন্ত্রণের বাংলাদেশের জন্য সবসময় একটা চিন্তার বিষয়। বাংলাদেশের বর্তমান সামরিক শক্তি মূলত রক্ষণাত্মক। আমাদের বিমান বাহিনী কিংবা নৌবাহিনী ভারতের বিশাল সক্ষমতার সামনে এখনও অনেক ছোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেননি। বেশিরভাগ সরকার ভারতের ব্যাপারে গ্রহণ করেছে নতজানু পররাষ্ট্রনীতি। এসব কারণেই বাংলাদেশের নিরাপত্তা দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়েছে। শেষ কথা হলো, ভারত এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিক এবং ভূখণ্ডের সরাসরি হস্তক্ষেপের সাহস পায়নি। তার একটি বড় কারণ হলো, যদি পাকিস্তান সেই সুযোগে ভারতের কোনো অংশ দখল করে নেয়, অর্থাৎ শত্রু দেশের শত্রু যখন বন্ধু হয়, তখন একটি অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি হয়। বাংলাদেশের জন্য পাকিস্তান সেই ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করছে, যা দক্ষিণ এশিয়ার মানচিত্রকে স্থিতিশীল রাখতে বাধ্য করেছে। 1971 সালে ভারত ঢাকা ছেড়েছিল পরিস্থিতির চাপে এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের ভয়ে। আজও দক্ষিণ এশিয়ার শক্তির মূল চাবিকাঠি হলো এই সামরিক ভারসাম্য। পাকিস্তান যদি সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তবে বাংলাদেশের জন্য নিজের স্বাধীনতা বজায় রাখা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা উচিত, নাকি এই আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বই আমাদের নিরাপত্তার গ্যারান্টি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করার অনুরোধ থাকবে।